যারা কালচার্ড, যারা আলোকিত, তারা তো আসলে সবার ব্যাপারেই একই রকমভাবে উদার হবেন। আমাদের শাহবাগের সেই সাংস্কৃতিক আড্ডাগুলোতে পূজা, বড়দিন এগুলো নিয়ে আলোচনা হতো, কিন্তু ঈদ নিয়ে কথা বলাটা একটু ঠিক স্মার্ট জিনিস মনে হতো না। আমরা কাউকে আদার মনে করেছি, আবার কেউ আমাদেরকে আদার মনে করেছে, অপর ভেবেছে। আমি মনে করি এই অপর ভাবাটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু না। পাবলিক লাইব্রেরি আর বিশ্ব সাহিত্য কেন্দ্র, তখন দোতলা একটা বাড়ি ছিল এখানে, এই দুইটা জায়গাতে আমি খুব পড়তে আসতাম, কারণ আমি জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতাম। তো সেটার সোর্স ম্যাটেরিয়ালগুলো আমাকে সংগ্রহ করতে হতো এই দুইটা লাইব্রেরি থেকে। ফলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজকে আসাটা আমার জন্য অনেকটা নস্টালজিক রিটার্ন বলা যায়। আমি সাইদ স্যারকে ধন্যবাদ জানাই, উনি দীর্ঘদিন ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে বই নিয়ে যে কাজগুলো করে যাচ্ছেন, এটা আমাদের সমাজে অনেক বড় রকমের প্রভাব ফেলেছে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই, তার আগে আমি আমাদের মন্ত্রণালয়ের কথা একটু বলে নিই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আপনারা জানেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই ভ্রাম্যমাণ পাঠাগারের যে প্রকল্পটা, এটাতে বেশ বড় রকমের ভূমিকা রাখে এবং তারা অর্থনৈতিকভাবেও নানা রকম সাহায্য করে। এখন এটা কিন্তু সরকারের টাকা না, আমি আবার বলছি, সরকারের নিজের কোনো টাকা নাই, টাকা জনগণের। জনগণের টাকা জনগণের কাজেই ব্যয় করতে হয়। এই ভ্রাম্যমাণ পাঠাগারও জনগণের কাজ, এবং সেই জনগণের কাজে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত থাকতে পারছে বলে আমি মনে করি যে সংস্কৃতি মন্ত্রণালয় তার কাজটা ঠিকঠাকভাবে করছে। আমরা সামনে এই কাজটা নিয়ে আরও এগোবো, আরও অনেক রকমের আলাপ আলোচনা আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে হবে, এবং এটাকে আরও কীভাবে আমরা ছড়িয়ে দিতে পারি, আরও কীভাবে ইফেক্টিভ করতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি শেষ করতে চাই একটা অন্য প্রসঙ্গ কথা বলে। আমি এখানে মানে প্রায় তো আমরা জানি স্লোগানটা আলোকিত মানুষ চাই। এই কথাটা আমি আজকে বলছি এই কারণে, কারণ আমরা একটা বিশেষ সময়ে দাঁড়িয়ে আছি। সেই বিশেষ সময়টা আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে, এবং একটা বড় ধরনের, মানে এটা একটা সেফ সরকার পরিবর্তন না, একটা বড় ধরনের বিপ্লবের মধ্য দিয়ে গেছে আমাদের দেশটা। আমি মনে করি আমাদের গত 15 বছরে যে অধঃপতন হয়েছে, এটা বাহ্যত রাজনৈতিক অধঃপতন, আর ভেতরে ভেতরে আসলে এটা আমাদের সাংস্কৃতিক অধঃপতন। এখন এই সাংস্কৃতিক অধঃপতনটার জন্য কে দায়ী, কারা দায়ী, এটা অনেক আলোচনা করা যাবে, কিন্তু আমি সহজে একটা কথা বুঝি যে আপনি যখন আলোকিত মানুষ হবেন, বা কেউ যদি আলোকিত মানুষ হয়, তা উনি খুব উদার মানুষ হন, উনি ওনার বিরুদ্ধ মতের কথাটাও শুনতে চান। কিন্তু আমি অনেক আগে 2014 সালে একটা লেখা লিখেছিলাম, এই চেতনা লয়ে আমরা কি করিব। সেখানে আমি লিখেছিলাম যে আমি বড় হয়েছি নাখালপাড়ার মতো একটা মধ্যবিত্ত এলাকা থেকে যখন আমি এসে শাহবাগে সংস্কৃতি করতে আসলাম, তো এসে দেখলাম যে এখানেও কিছু বিভাজন আছে। এই বিভাজনগুলো একটু বিপজ্জনক, এটা আমাদের জাতির জন্য কোনো কাজে আসেনি, বরং আমরা যতদিন এই বিভাজন নিয়ে আগাবো তত বিপজ্জনক হয়ে উঠবে। তো 2014-তে আমি এই বিপদটা কিছুটা আমার মতো করে বোঝার চেষ্টা করেছিলাম, এবং তখন লিখেছিলাম যে শাহবাগে এসে দেখেছি যে আমাদের সংস্কৃতির অন্য জিনিসগুলো আমরা গ্রহণ করছি। যেমন আমরা জানি যে ধর্ম সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। তো যারা সংস্কৃতি চর্চা করেন, যারা কালচার্ড, যারা আলোকিত, তারা তো আসলে সবার ব্যাপারেই একই রকমভাবে উদার হবেন। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে আমি দেখেছি আমরা আমাদের শাহবাগের সেই সাংস্কৃতিক আড্ডাগুলোতে আপনি দেখবেন যে পূজা, বড়দিন এগুলো নিয়ে আলোচনা হতো, কিন্তু ঈদ নিয়ে কথা বলাটা একটু ঠিক স্মার্ট জিনিস মনে হতো না। এই যে আমরা কাউকে আদার মনে করেছি, আবার কেউ আমাদেরকে আদার মনে করেছে, অপর ভেবেছে। আমি মনে করি এই অপর ভাবাটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু না, এবং সামনে এই বিপ্লবের পরে আমরা যে নতুন বাংলাদেশটা চাই, এবং নতুন প্রজন্ম যে নতুন বাংলাদেশটা চায়, আমি মনে করি নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম এই অপরায়ণ থেকে দূরে থাকতে চায়। তারা আমাদের বহু ভাষা, বহু ধর্ম, বহু মতের সব মানুষ মিলে থাকুক, এবং কেউ কাউকে হেয় না করুক, সেটা চায়। এবং যদি সেটা হয় তাহলে আসলে আমরা সত্যিকারের আলোকিত মানুষ হয়েছি বলতে পারবো, এবং আমি বিশ্বাস করি আমরা সেই আলোকিত মানুষ হওয়ার পথেই রওনা দিয়েছি। জুলাই সেদিকে আমাদেরকে নিয়ে যাক।